নেতানিয়াহুর যুদ্ধের আসল মূল্য। গাজার পাশাপাশি ইসরায়েলি সেনারাও কি শেষ হচ্ছে না? যখন নেতানিয়াহু গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন, তখন ইসরায়েলের ভেতরেই এক ভয়াবহ নীরব সংকট দানা বাঁধছে। এই যুদ্ধ শুধু গাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, এটি ইসরায়েলের সামরিক বাহিনী IDF এর মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর এই যুদ্ধ কি কেবল গাজাবাসীকে নয়, ইসরায়েলের নিজেদের সেনাদেরও মেরে ফেলছে? ইসরায়েলের অদৃশ্য গণহত্যা, হাজার হাজার সেনার মানসিক পতন, ইসরায়েলের যুদ্ধযন্ত্র যেন নিজেই নিজেকে গ্রাস করছে। ইয়েদিয়ত আহরোনথের এক উদ্বেগজনক প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 10,000-এরও বেশি ইসরায়েলি সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এর লক্ষণ দেখাচ্ছেন। এর মধ্যে অন্তত 2,769 জনকে আনুষ্ঠানিকভাবে PTSD রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধের ভয়াবহ মানসিক প্রভাবে 12,000-এরও বেশি সেনা ইতিমধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র ইদিওথকে জানিয়েছে, এই সেনারা শুধু সামরিক জীবনই নয়, স্বাভাবিক বেসামরিক জীবনেও কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রায় 12,500 নতুন আহত সেনা পুনর্বাসন কেন্দ্রে যোগ দিয়েছেন। এই সংখ্যা সেই হাজার হাজার সেনার বাইরে যারা আগে থেকেই মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ পরিস্থিতি কতটা গুরুতর তা সহজে অনুমেয়। 2026-এর মধ্যে 1 লাখ সেনা আহত ও অক্ষম হওয়ার আশঙ্কা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে পূর্বাভাস দিয়েছে তা রীতিমতো ভয়ঙ্কর। তাদের অনুমান 2026 সালের মাঝামাঝি নাগাদ 1 লক্ষ ইসরায়েলি সেনা আহত বা অক্ষম হয়ে পড়বেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানসিক সমস্যায় ভুগবেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে স্পষ্ট করে সতর্ক করা হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর এই সংখ্যা কেবল বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ময়দানে সেনারা এক ধরনের মানসিক অনাক্রম্যতা উপভোগ করেন, কিন্তু বিপদটা আসে পরে। স্বাভাবিক জীবনে ফিরে আসার পর ভয়ঙ্কর স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, এই বিলম্বিত ট্রমা বা আঘাতের ফলে যুদ্ধ পরবর্তী সময়ে মারাত্মক সংকট তৈরি হয়, এমনকি যুদ্ধের বছরখানেক পরও এর প্রভাব দেখা যায়। সবচেয়ে মর্মান্তিক খবরটি হলো, IDF নিজেই নিশ্চিত করেছে যে গত 14 জুলাই মাত্র 10 দিনে 3 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। চ্যানেল 12-এর খবর অনুযায়ী 14 জুলাই নাহাল ব্রিগেডের একজন সেনা নিজের জীবন ফিরিয়ে নেন। 10 জুলাই গাজা থেকে ফিরে আসা একজন গোলানি সেনা সদে তেইমান ঘাঁটিতে আত্মহত্যা করেন। ইসরায়েল হায়ুন জানিয়েছে, 2024 সালেই এই পর্যন্ত 21 জন সেনা আত্মহত্যা করেছেন। আর হারেজ এর তথ্য অনুযায়ী 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধ সম্পর্কিত আত্মহত্যার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42 জনে। এই পরিসংখ্যানগুলো কি ইসরায়েলি সমাজের প্রতি এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে? নেতানিয়াহু যখন যুদ্ধের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন তার নিজের সেনাবাহিনীর ভেতরেই এক অদৃশ্য ক্ষয় চলছে। মার্কিন চোখ ফাঁকি দিয়ে ইরানে 5 বোয়িং 777। 15 জুলাই 2025। বিশ্বজুড়ে যখন সবাই নিজেদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত, তখনই নীরবে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক অকল্পনীয় কৌশলে 5টি অত্যাধুনিক বোয়িং 777 বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে পৌঁছে গেল ইরানের মাটিতে। মিডল ইস্ট ফোরামের তথ্য অনুযায়ী এই অসম্ভবকে সম্ভব করেছে ইরানের মাহানিয়ার। মার্কিন ভিত্তিক লন এভিয়েশন থেকে তারা কিনেছে 5টি বোয়িং 777-212ER জেট বিমান। মজার বিষয় হলো, এই বিমানগুলো 2020 সাল পর্যন্ত সিঙ্গাপুর এয়ারলাইন্স ব্যবহার করত। 2019 সালের নিষেধাজ্ঞার পর এটাই ছিল ইরানি মার্কিন বিমানের সবচেয়ে বড় অবৈধ স্থানান্তর। এই পুরো অভিযানে নেপথ্যে কাজ করেছে অস্ট্রেলিয়া, চীন, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার মতো দেশগুলোতে ছড়িয়ে থাকা অসংখ্য ফ্রন্ট কোম্পানি। বিমানগুলো প্রথমে অস্ট্রেলিয়া থেকে চীনে, তারপর ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া হয়ে শেষ পর্যন্ত ইরানের মাটিতে পা রাখে। 15 জুলাই 2025 তারিখে এই চূড়ান্ত আগমন ঘটে, যেখানে একাধিক স্তরে কৌশলের আশ্রয় নেওয়া হয়েছিল। এমনকি মাদাগাস্কারের একটি শেল কোম্পানি জাল নিবন্ধন দিয়ে বিমানের আসল উৎস এবং মালিকানা গোপন করার চেষ্টা করে।
স্যাটেলাইটের চোখে ধরা পড়ল লুকোচুরি। এই গোপন মিশন অবশ্য পুরোপুরি গোপন থাকেনি। স্যাটেলাইট চিত্রগুলি পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে বিমানগুলো ইরানের মাশহাদ, জাহেদান এবং চাবাহারে অবতরণ করেছে। আশ্চর্যের বিষয় হলো, চাবাহার বিমানবন্দর সাধারণত সামরিক ও লজিস্টিক কাজে ব্যবহৃত হয়। বিমানগুলো অবতরণের কয়েক ঘন্টার মধ্যেই তাদের অস্থায়ী নিবন্ধন এবং মার্কিংগুলো দ্রুত সরিয়ে ফেলা হয়, যেন কোনো প্রমাণ না থাকে। ইরানের জন্য এক কৌশলগত জয়। এই নতুন বোয়িং 777 বিমানগুলো মাহান ইয়ারের পুরনো A340 বহরের তুলনায় অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী এবং দীর্ঘ পাল্লার। এর ফলে ইরান এশিয়ার দূরপাল্লার রুটে এই বিমানগুলো ব্যবহার করতে পারবে, এমনকি নিষেধাজ্ঞা এড়াতে ইয়াজদ এয়ারওয়েজের কাছে লিজও দিতে পারবে। এই ঘটনা নিঃসন্দেহে ইরানের দীর্ঘপাল্লার বিমান বহরকে আরও শক্তিশালী করল এবং সরাসরি আন্তর্জাতিক শাস্তি এড়াতে সাহায্য করল। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, এই জেটগুলো একটি মার্কিন কোম্পানি থেকে এসেছিল এবং একাধিক দেশের মধ্য দিয়ে গিয়েছিল, কিন্তু কোনো দেশে এর জন্য শাস্তির সম্মুখীন হয়নি। মার্কিন প্রতিরোধের ক্ষয় এক অশনি সংকেত। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই পুরো নেটওয়ার্কটিকে আটকাতে বা অবৈধ নিবন্ধন রুটগুলো বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইন্দোনেশিয়ার মতো কিছু দেশের বিরুদ্ধে অতীতেও ইরানের বিমান চোরাচালানে সহায়তা করার অভিযোগ উঠেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মিডল ইস্ট ফোরামের প্রতিবেদন অনুযায়ী এটি মার্কিন প্রতিরোধের ক্ষয় এবং ক্রমবর্ধমান ইরানি দায়মুক্তি দেখাচ্ছে। এই ঘটনা কি কেবল একটি বিমান হস্তান্তরের গল্প, নাকি এটি আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে, যেখানে পরাশক্তির নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে এবং ইরানের আঞ্চলিক শক্তিগুলো নিজেদের প্রভাব বাড়াচ্ছে? এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। তুরস্কের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কন্টেইনারে লুকানো কারা আতমাকা। ইস্তাম্বুলের IDEF প্রতিরক্ষা প্রদর্শনীতে তুরস্ক বিশ্বকে চমকে দিয়েছে এক নতুন উদ্ভাবন দিয়ে। সাধারণ কার্গো কন্টেইনারের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে বিধ্বংসী কারা আতমাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম। এটি শুধু একটি সামরিক প্রদর্শনী নয়, বরং আধুনিক যুদ্ধ কৌশলে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিন্তু প্রশ্ন হলো, তুরস্কের এই ক্রমবর্ধমান সামরিক শক্তি কি ইউরোপের জন্য নতুন নিরাপত্তা নিয়ে আসবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো উদ্দেশ্য? তুরস্কের প্রতিরক্ষা সংস্থা রকেটসান IDEF এই গোপন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি উন্মোচন করেছে, যা আতাতুর্ক বিমানবন্দর ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এই ছদ্মবেশী লঞ্চারটি 6 মিটার বা 12 মিটার শিপিং কন্টেইনার থেকে 6টি কারা আতমাকা ভূমি থেকে ভূমিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এর পাল্লা প্রায় 300 কিলোমিটার বা 186 মাইল। কারা আতমাকা ক্ষেপণাস্ত্রটি স্থির লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই কন্টেইনারাইজড ফরম্যাট লঞ্চারটিকে বাণিজ্যিক কার্গো থেকে আলাদা করা প্রায় অসম্ভব করে তোলে, যা শত্রুদের শনাক্তকরণে মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করে। এর ফলে অপ্রত্যাশিত বা নির্ভুল প্রাক আক্রমণের সুযোগ সৃষ্টি হয়, কারণ এটিকে কৌশলগত চাকাযুক্ত যানবাহনে বিচক্ষণতার সাথে দ্রুত স্থাপন করা হয়। প্রতিটি ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 6 মিটার এবং ওজন 890 কিলোগ্রাম, যা আকার এবং গোপনীয়তার সাথে নির্ভুলতার এক অপূর্ব সমন্বয়। কারা আতমাকা সিস্টেমটি তুরস্কের মোবাইল, গোপন এবং টিকে থাকার ক্ষমতা সম্পন্ন হামলা ক্ষমতার উপর ক্রমবর্ধমান মনোযোগের প্রতিফলন। তুরস্কের ক্রমবর্ধমান সামরিক ভূমিকা ইউরোপের জন্য নতুন সমীকরণ। দ্বিবার্ষিকভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDEF বিশ্বব্যাপী প্রতিরক্ষা অংশীদারদের একত্রিত করে। এই বছরের মেলায় 100টিরও বেশি দেশ থেকে 230টিরও বেশি প্রতিনিধি দল অংশ নিয়েছে। এই ইভেন্টের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হলো, তুরস্ক তার পরবর্তী প্রজন্মের কান যুদ্ধবিমান রপ্তানির জন্য ইন্দোনেশিয়ার সাথে একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। ফাইন্যান্সিয়াল টাইমস এর মতে, তুরস্কের প্রতিরক্ষা প্রভাব ইউরোপে তার কৌশলগত অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা শিল্প এবং দৃঢ় কূটনীতির ওপর ভিত্তি করে তুরস্কের সামরিক পুনরুত্থান ইউরোপের পক্ষে উপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে। রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় যখন ন্যাটো বাহিনী পুনর্বিন্যাস করছে, তখন তুরস্ক একটি অপরিহার্য নিরাপত্তা অভিনেতা হিসেবে আবির্ভূত হয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমস ব্যাখ্যা করেছে যে একসময় ইইউতে যোগদানের আলোচনা স্থগিত হওয়ায় তুরস্ককে একপাশে সরিয়ে রাখা হয়েছিল, কিন্তু এখন তাকে ন্যাটোর দক্ষিণ পূর্বাঞ্চলের অগ্রণী অভিভাবক হিসেবে দেখা হচ্ছে। এই ভূ রাজনৈতিক পরিবর্তন উপলব্ধি করে এরদোয়ান সম্প্রতি ঘোষণা করেছেন, তুরস্ক ছাড়া ইউরোপীয় নিরাপত্তার কথা ভাবা যায় না, বিশেষ করে এর প্রতিরক্ষা শিল্পের সাথে। ইউক্রেন যুদ্ধের প্রতি এরদোয়ানের দৃষ্টিভঙ্গি ভারসাম্যপূর্ণ রয়েছে। তিনি মস্কোর সাথে উন্মুক্ত বাণিজ্য ও কূটনীতি বজায় রেখে একই সাথে কিয়েভকে সামরিক সহায়তা প্রদান করছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের মতে এই ভারসাম্যমূলক পদক্ষেপ ব্রাসেলসে এরদোয়ানের প্রভাবকে আরও বাড়িয়ে তুলবে, কারণ তিনি ইইউ আলোচনা পুনরায় চালু করার চেষ্টা করছেন। তাহলে কি তুরস্কের এই সামরিক উত্থান এবং নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেবল আত্মরক্ষার উদ্দেশ্যে, নাকি এরদোয়ান এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে তার প্রভাব বাড়ানোর এবং আঞ্চলিক ক্ষমতা কাঠামোতে আরও শক্তিশালী ভূমিকা রাখার পরিকল্পনা করছেন? এই প্রশ্নগুলোই এখন ভূ রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা। ইসরায়েল হামাস যুদ্ধ এখনো থামেনি। ইসরায়েল ইরান যুদ্ধে রেশও রয়ে গেছে। এর মধ্যে এক নতুন সংঘাতের সম্ভাবনা দানা বাঁধছে ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। নিষেধাজ্ঞার স্ন্যাপব্যাক নিয়ে ইউরোপের হুমকি যেন বারুদের স্তূপের উপর এক স্ফুলিঙ্গ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের কণ্ঠ ছিল স্পষ্ট। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির প্রচেষ্টা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। এমন কোনো অধিকারের অস্তিত্ব নেই এবং আমরা এই ইস্যুর মূল বিরোধিতা করি। তিনি জোর দিয়ে বলেছেন, আমরা তাদের কাছে আমাদের অবস্থান জানিয়েছি। 2015 সালের পারমাণবিক চুক্তির পক্ষ হয়েও এই 3 ইউরোপীয় দেশ স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার চেষ্টা করছে, কিন্তু বাঘাইয়ের যুক্তি জোরালো। গত জুনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধে তাদের সমর্থন চুক্তির অধীনে তাদের অধিকার বাতিল করে দিয়েছে। ইউরোপের আহ্বান ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনার। বাঘাই তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। আমাদের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে একেবারেই কোনো আলোচনা হবে না, তিনি স্পষ্ট করে দিয়েছেন। তার কথায় এটা সকলের কাছে স্পষ্ট যে আমাদের নিজেদের বিজ্ঞানীদের দ্বারা বিকশিত ক্ষমতাই আমাদের আত্মরক্ষায় সাহায্য করতে পারে এবং এই বিষয়ে কোনো আলোচনা হবে না। এখানেই আসল টুইস্ট। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা তাদের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি, যা তাদের শক্তির মূল উৎস। সাম্প্রতিক ইসরায়েলি আমেরিকান যুদ্ধে ইরানের সফল প্রতিরক্ষা তাদের এই অস্ত্রের গুরুত্ব আরও একবার প্রমাণ করেছে। ইরান বিশ্বাস করে তাদের নিরাপত্তা তাদের নিজেদের হাতে, তাই প্রতিরক্ষা নিয়ে কোনো আপোষ নয়। বাঘাই আরও সতর্ক করেছেন যে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ব্যবহার করা হলে তার যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে। এমনকি ইরানের সংসদ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে প্রত্যাহারের হুমকিও দিয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ আমাদের বৈধ অধিকার থেকে বঞ্চিত থাকাকালীন আমাদের সদস্যপদ অব্যাহত থাকতে পারে না। বাঘাইয়ের এই কড়া বার্তা বিশ্বের সামনে ইরানের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। ইরান তাদের পারমাণবিক অধিকার থেকে এক চুলও সরতে রাজি নয়। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে সহযোগিতার বিষয়ে ইরান নমনীয়। বাঘাই জানিয়েছেন, উত্তেজনা সত্ত্বেও তেহরান চুক্তি রক্ষার জন্য একটি পক্ষ এবং একটি নতুন প্রোটোকল তৈরির পরিকল্পনা করছে। গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধকে বাঘাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং আঞ্চলিক উদ্বেগ বলে অভিহিত করেছেন। ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং অনাহার ও তৃষ্ণাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা করেছেন তিনি। এই গণহত্যা মোকাবিলায় ইরান আঞ্চলিক অংশীদার এবং ইসলামিক সহযোগিতা সংস্থার সাথে একটি জরুরি বৈঠকের জন্য কাজ করছে। ফ্রান্সের ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েও বাঘাই তীব্র সমালোচনা করেছেন। তার মতে 60,000 নিরীহ মানুষ নিহত হয়েছে এবং গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আপনি একই সাথে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি করার সাথে সাথে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সমস্ত শর্ত ধ্বংস করছেন। তার এই বক্তব্য পশ্চিমা দেশগুলোর ভণ্ডামিকে স্পষ্ট করে তুলেছে। রাত গভীর, থমথমে নিস্তব্ধতা গ্রাস করেছে ইরানের আকাশ। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল পারমাণবিক স্থাপনার ছাদ। ইসরায়েল আর আমেরিকার যৌথ আগ্রাসন শুরু হয়ে গেছে। চারিদিকে যুদ্ধ, ধ্বংস আর হাহাকার। কিন্তু ইরান কি এত সহজে হার মানে? গোয়েন্দা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম। লাল আলোয় ভেসে যাচ্ছে ম্যাপের ওপরের সবুজ বিন্দুগুচ্ছ। 13 জুন 2025 যুদ্ধ শুরু হয়েছে। টার্গেট পারমাণবিক, সামরিক, বেসামরিক লক্ষ্যবস্তু। ইসরায়েল আমেরিকার আগ্রাসন। 12 দিনের মাথায় যুদ্ধ থামল, কিন্তু কিভাবে? ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সারা বিশ্ব চমকে উঠেছে। পূর্ণ স্কেল হাইব্রিড আগ্রাসন।
ইরানের দাবি শুধু ইসরায়েল আর আমেরিকা নয়, সন্ত্রাসী সংগঠন, কিছু ইউরোপীয় দেশ, এমনকি পশ্চিমা গোয়েন্দা নিরাপত্তা ন্যাটো পর্যন্ত এই যুদ্ধে ইসরায়েলের পাশে ছিল। লক্ষ্য ছিল শুধু সামরিক আঘাত হানা নয়, ইরানের শাসনকে উৎখাত করা, দেশকে ভেঙে ফেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুরা উন্নত স্যাটেলাইট, সাইবার ট্র্যাকিং, নজরদারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করে ইরানের উপর সর্বাত্মক হামলা চালিয়েছিল। তারা ভেবেছিল ইরান হয়তো দুর্বল হয়ে পড়বে, কিন্তু তাদের জানা ছিল না ইরানি গোয়েন্দারা এক অন্য স্তরের খেলা খেলছে। দেশের নিরাপত্তার বিরুদ্ধে একটি অভিযান বাস্তবায়িত হয়নি। গোয়েন্দা মন্ত্রণালয়ের এই ঘোষণা যেন বিজয়ের হুঙ্কার। এটি সম্ভব হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নির্দেশ এবং জাতির অদম্য চেতনার কারণে, বলছে ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়। বিবৃতিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে ইরান চালিয়েছে ব্যাপক পাল্টা গুপ্তচর বৃত্তি অভিযান। ইসরায়েল সরকারের ভেতরের যেসব ব্যক্তি এই অভিযানে সহযোগিতা করেছিল তাদের চিহ্নিত করে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোসাদ এজেন্টদেরও ধরাশায়ী করা হয়েছে। মোট 13টি প্রদেশ থেকে মোসাদ সংশ্লিষ্ট 20 জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, দায়েশের মতো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর 3 জন কমান্ডার এবং 50 জন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মন্ত্রণালয়। এই সন্ত্রাসীরা আগ্রাসনকারীদের লক্ষ্য পূরণে কাজ করছিল। দেশের অভ্যন্তরে ও সীমান্তে নাশকতা এবং সন্ত্রাসী চক্রান্ত নস্যাৎ করা হয়েছে। জাতিগত বিভাজন এবং বিচ্ছিন্নতাবাদের ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছে। আগ্রাসনকারীরা একই সাথে ইরানের সাবেক স্বৈরাচারী রাজা রেজা পাহলভির নির্বাসিত পুত্র এবং মোসাদ এজেন্টদের উপর ভিত্তি করে একটি পুতুল সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল। কিন্তু গোয়েন্দা মন্ত্রণালয় এই ষড়যন্ত্রগুলো শনাক্ত ও ব্যাহত করেছে। রাজতন্ত্রবাদী গোষ্ঠী এবং তাদের কর্মীদের সাংগঠনিক নেটওয়ার্কগুলোতে গুরুত্বপূর্ণ আঘাত এনেছে ইরান। শুধু মাঠের যুদ্ধ নয়, সাইবার জগতেও চলেছে অদৃশ্য এক যুদ্ধ। শত্রুরা সাইবার স্পেস জুড়ে মনস্তাত্ত্বিক অভিযান চালিয়েছিল। গোয়েন্দা মন্ত্রণালয় সফলভাবে সেগুলো পর্যবেক্ষণ ও ব্যাহত করেছে। গুপ্তচর বৃত্তি এবং বিদেশি গোয়েন্দা অভিযানের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়া পেজগুলোর অ্যাডমিনদেরও গ্রেপ্তার করা হয়েছে। শত্রুরা দেশের তথ্য প্রযুক্তি অবকাঠামোতে সাইবার হুমকি এবং নাশকতার চেষ্টাও চালিয়েছিল, কিন্তু সেগুলোও ব্যর্থ হয়েছে। সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর অস্ত্রের মজুদ খুঁজে বের করা হয়েছে এবং তাদের অস্ত্র স্থানান্তর ও মোতায়েন করা বন্ধ করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি এসেছে যুদ্ধের আগের সময়ের বিবরণীতে। গোয়েন্দা মন্ত্রণালয় ইসরায়েলি সরকারের 23 জন ইরানি কর্তৃপক্ষকে হত্যার সন্ত্রাসী পরিকল্পনা এবং 13টি অনুরূপ ষড়যন্ত্র আবিষ্কারও ব্যর্থ করেছে। এই পাল্টা গোয়েন্দা ব্যবস্থার ফলে 35 জন ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়েছে।